বড় বড় দেশ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে তার বাড়তি এলএনজি, তার দেশের উৎপাদন করা এলএনজি সে বিক্রি করতে পারছে না বলে আমার উপরে চাপিয়ে দিচ্ছে। একটা নিউক্লিয়ার শেষ হয়নি, আর একটা নিউক্লিয়ার বসানোর পায় তারা চলছে চট্টগ্রামে। এগুলো শুনলে মাথা গরম হয়ে যায়। ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজার যেভাবে 3-0 বলেন, কাজেও হয়তো 3-0, বাস্তবে আমরা আসলে সেটা দেখছি না। এখানে দেশীয় প্রেসার গ্রুপ এবং বিদেশি প্রেসার গ্রুপ একসাথে মিলেমিশে সরকারকে এমন ধরনের চাপ দিচ্ছে যে সরকার অসহায় হয়ে অনেক ক্ষেত্রে নতি স্বীকার করছে। নতুন সরকারের টপ প্রায়োরিটির ভিতরে এনার্জি ট্রানজিশন কত নম্বর প্রায়োরিটি হওয়া উচিত? এটা আমার মনে হয় নাম্বার 2 হতে পারে। যে পার্টি ক্ষমতায় আসুন বিদ্যুৎ এবং জ্বালানি খাতের নীতি কাঠামো তৈরি করে। দোহাই করছি এই নতুন সরকারগুলোকে যে এখানে যাতে আবার সেই বাইরের লোকদের প্রেসারে নিজে অবস্থান নিতে পারেন না, দুর্বল মনোভঙ্গির বা উপরের দিকে তাকিয়ে থাকা এরকম লোককে যেন এখানকার দায়িত্ব না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিবিএস ফিউচার। আজ আমরা আলোচনা করব জ্বালানি নিরাপত্তা। আমাদের জ্বালানি খাতের ভবিষ্যৎ কি, কোন দিকে আমরা এগুচ্ছি। জাস্ট আপনি ইমাজিন করুন, আপনার বাসায় একদিন 2 দিন ইলেকট্রিসিটি নাই, গ্যাস নাই, জীবন কেমন হয়? আবার যদি আরেকটু কল্পনা করুন যে সারা দেশেই যখন গ্রিড বিপর্যয় ঘটে তখন আমরা কি ধরনের সংবাদ দেখি, অন্ধকারে ডুবে গেছে দেশ। তো এটা যদি শুধু গ্রিড বিপর্যয় না, বড় বিপর্যয় চলে আসে, তাহলে দেশ, অর্থনীতি, মানুষের জীবনযাপন কেমন হবে, কেমন হতে পারে, সেই ঝুঁকি থেকে, ডেঞ্জার থেকে আমাদের বের হয়ে আসার জন্য আগে থেকেই কোনো প্রস্তুতি দরকার কিনা, যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে। এসব কিছু নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক, অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর মোয়াজ্জেম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যেমনটা শুরুতে বলছিলাম যে কি হতে পারে, একটা ভয় আছে, আবার ভয় থেকে মুক্ত থাকারও উপায় আছে যদি আমরা কারেক্টিভ প্রয়োজনীয় যথাযথ মেজার আগে থেকে নিতে থাকি। তো এই মুহূর্তে সারা দুনিয়া জুড়েই এনার্জি ট্রানজিশন, জ্বালানি রূপান্তর, এই আলাপ আলোচনা চলছে, বাংলাদেশেও আসলে চলছে। সারা দুনিয়ায় যেমন ট্রান্সফরমেশন, ট্রানজিশন হচ্ছে, আমাদেরও হচ্ছে। তা আমাদের রূপান্তরটা আসলে কি ঠিক পথে এগুচ্ছে? এর গতিটাও কি ঠিক আছে কিনা? আপনাকে একটা গল্প দিয়ে শুরু করি। আমার মা, ওনার বয়স এখন 84 বছর। আমি ওনার বাসায় যখনই যাই উনি জিজ্ঞেস করেন তুমি কি নিয়ে কাজ করো? তো আমি বলি যে আমি জ্বালানি নিয়ে কাজ করি। তো উনি বলে কি নিয়ে, কি ধরনের জ্বালানি? আমি বলি যে এই যে রুফটপে যদি সোলার দেওয়া যায় তাহলে বাসা বাড়িতে বিদ্যুৎ খরচ কম হবে। উনি রেগে যান। উনি বলেন যে কোথায় আমার প্রতিদিন গ্যাস পাই না, আমি দুপুরে রান্না করতে পারি না, আর তুমি আছো কোথায় ছাদের উপরে রুফটপ বসানো নিয়ে। দেখুন, এই জিনিসটা কিন্তু শুধু আমার মায়ের দুঃখের কথা না। ঢাকা শহর এবং দেশের বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন যে প্রচুর গ্যাসের সংকট হচ্ছে। বাসাবাড়িতে সাধারণত ভোর 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত গ্যাস পাওয়া যায় না, টিম করে গ্যাস আসে। তার জায়গায় গিয়ে এখন প্রায় সব বাড়িতেই যেটা করেছে এলপিজির সিলিন্ডার তারা রাখতে শুরু করেছে, এবং তার মধ্যে আবার নতুন করে বিপত্তি এসছে যে এলপিজির সিলিন্ডার আবার পাওয়া যাচ্ছে না। আমি সেদিনই দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে একটি মেয়ে বলছে যে 1200-1400 টাকার এলপিজি সিলিন্ডার সেদিন তিনি ঘুরে 4800 টাকা দিয়ে তিনি একটি সিলিন্ডার কিনেছেন। এটা তো কখনো একটা স্বাভাবিক জ্বালানি সরবরাহ বা জ্বালানি নিরাপত্তার কাঠামো হতে পারে না। এমনকি সেদিন হঠাৎ করে আমার অফিসে আমার জুনিয়র কলিগ আমাকে বলছে যে স্যার আজকে আমি অফিসে আসতে পারবো না, তার কারণ হলো আমার বাসায় এলপিজি সিলিন্ডার শেষ। আমি প্রথমে বুঝি না যে এলপিজি সিলিন্ডার শেষ হওয়ার সাথে অফিসে না আসার সম্পর্কটা কি। পরে আমি অনুধাবন করলাম সে বাসা থেকে বেরিয়েছে, বিভিন্ন মার্কেটে ঘুরে খুঁজে পাওয়ার চেষ্টা করেছে একটা এলপিজি সিলিন্ডার। এইটি দিয়ে কিন্তু আপনি বুঝতে পারেন যে জ্বালানি নিরাপত্তা আমাদের দেশে স্বাভাবিকভাবে যে বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তার অবস্থাটা কিন্তু মোটেই একটা স্বাভাবিক পর্যায়ে নেই। আমাদের যতই আয় বাড়ছে, মানুষের উন্নতি হচ্ছে, ততই কিন্তু মানুষের ভিতরে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস, এই ধরনের জিনিসপত্র আগে কিন্তু ব্যবহার করা বাড়ছে। আমাদের মা বাবারাই একসময় খড়ির চুলা করতেন, একসময় কেরোসিনের চুলা ব্যবহার করতেন, এগুলো সব শেষ করে তারা এখন এসছেন হলো গ্যাসের চুলায়, এখন এসছেন হলো এলপিজি সিলিন্ডারে, এবং সর্বশেষ এসছেন ইলেকট্রিক চুলাতে তারা কনভার্ট করেছেন। এখন এরকম একটা জায়গায় অর্থনীতি তাদেরকে এক জায়গায় নিয়ে গিয়েছে। এখন হুট করে বলছেন যে না, এগুলো এখন
এখন চালানো যাবে না। এখন মাঝে মাঝে এরকম ধরনের সোশ্যাল মিডিয়াতে হাসাহাসি দেখি যে আমাদের আগের বুঝি খড়ির চুলাতে যেতে হবে। এটি মোটেই কোনো উত্তরণ বোঝায় না। সুতরাং জ্বালানি উত্তরণ বা জ্বালানি নিরাপত্তা বা জ্বালানি রূপান্তর যাই বলি, তার প্রথম শর্তটি হচ্ছে আপনি জনগণকে তার চাহিদা মতো, তার প্রয়োজনের মতো করে তার জ্বালানিটি দিতে পারছেন কিনা। যদি সেটি না দিতে পারেন, যত ভালো কথাই আমি বলি, হ্যাঁ আমি সোলার দিয়ে ইমিশন রিডাকশন করব, আমি এর ফলে মানুষের ব্যয় সাশ্রয়ী হবে এবং এর ফলে পরিবেশ উন্নত হবে, দূষণমুক্ত হবে, কিন্তু মানুষের প্রথম চিন্তা হচ্ছে তার কালকের রান্নাটি, রাতের বেলা তার পড়াশোনার ব্যাপারটি, হাসপাতালে ডক্টরের চিন্তা হচ্ছে যে ইমার্জেন্সির জন্য যে ইলেকট্রিসিটি লাগবে তারটি, অপারেশন থিয়েটারের ডক্টরের চিন্তা হচ্ছে অপারেশন থিয়েটারে বিদ্যুৎটি সরবরাহ সঠিকভাবে থাকে কিনা তার বিষয়টি। সুতরাং এই জিনিসগুলো যখন জ্বালানি যে কোনো ধরনেরই আপনি যখন উন্নত কিছু চিন্তা করতে যাবেন, তার প্রায়োগিক প্রথম শর্তটি হচ্ছে ওই সময় যে প্রযুক্তি রয়েছে বা তার জন্য যে চাহিদা রয়েছে এটি আগে আপনাকে নিশ্চিত করতে হবে এবং তার উপরে ভিত্তি করে আপনাকে পরিবর্তনের চিন্তা করতে হবে। আমাদের জন্য দুর্ভাগ্য হয়েছে বিশ্বের সাথে আমরা সামঞ্জস্য রেখে চলতে চাই, কিন্তু আমাদের বেসটি নড়বড়ে। আমরা বেস নড়বড়ে রেখে আমরা অনেক বড় চিন্তা করে পরিবর্তন করতে চাইলে অনেক জায়গাতে আমাদের চ্যালেঞ্জ আসতে পারে। এই নড়বড়ে বেসে যদি আমরা থাকি তাহলে আমাদের আসলে ফিউচার কি? অবশ্যই যেটি প্রথম কথা যে আপনি এই নড়বড়ে বেসটি আসলে আপনাকে প্রথমে ঠিক করতে হবে। দেখুন এই মুহূর্তে যে এলপিজি পাওয়া যাচ্ছে না তার একটা বড় কারণ হলো এলপিজির সরবরাহ কম, এবং আজকেই নিউজ পেপার এসছে প্রায় 1 লক্ষ মেট্রিক টন সম্ভবত এলপিজি কম এসছে দেশে, আমদানি কম হয়েছে। ভূ রাজনৈতিক বিভিন্ন কারণে আগে আমরা যে সমস্ত দেশ থেকে এলপিজি আনতাম মূলত ইরান থেকে, সেটা এখন বৈশ্বিক কারণে ইরান থেকে আনাটি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাহলে তো তার জন্য উচিত ছিল সরকারের আগাম প্রস্তুতি নিয়ে বিকল্প উৎস থেকে সেগুলো আনা, অথবা যারা আমদানিকারক তাদেরকে সেভাবে বলা, অথবা সরকার নিজের থেকে আনা, সেই জিনিসগুলো দরকার ছিল। এই যে আগাম প্রস্তুতি না হওয়া, তার ফলে কিন্তু এই ধরনের বড় বড় হঠাৎ করে বড় সংকট তৈরি হয়। এটি হলো একটি দিক। আর একটি দিক হচ্ছে ভ্রান্ত কিছু নীতি কাঠামো আপনি নিয়ে আগিয়েছেন। একদিকে আপনার বিদ্যুৎ দেবার সামর্থ্য নেই, কিন্তু আপনি বিদ্যুৎ প্ল্যান্টের পর প্ল্যান্ট বসিয়েছেন এবং তার ফলে এখন সেখানে আপনি এনার্জি সাপ্লাই দিতে পারছেন না, এবং তার ফলে যেটা হচ্ছে অলস কেন্দ্র বসে আছে প্রায় 42%, এবং তাদেরকে আপনাকে আবার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, এবং এগুলো টাকা দিতে এমন অবস্থা হয়েছে বিপিডিবি এখন বকেয়া শোধ করতে পারছে না, এবং বিপিডিবির এখন লস হচ্ছে 12,000 কোটি টাকা। সুতরাং এরকম যে জায়গা থেকে আপনার কিন্তু কখনোই আপনি স্ট্যাবল একটি জায়গায় যেতে পারেন। সুতরাং আপনার প্রথম যেটি দরকার সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি। আপনার বিপিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড যেহেতু বিদ্যুৎ সরবরাহ করে থাকে, সেই কেনে সেই বিতরণের জায়গাটিতে তার ভূমিকা থাকে। সুতরাং তার কেনার সামর্থ্য যেমন থাকা দরকার, আবার বিতরণের সামর্থ্য থাকা দরকার। আবার তার মানে যেন আবার এটি না হয় আপনি আবার ওই যেটি মেলাতে পারছেন না এটা ভোক্তার কাছ থেকে ট্যারিফ বাড়িয়ে দিয়ে সেটি এবার বাড়তি মূল্যে কিনে ভোক্তার উপরে এই দায় চাপাবেন, যেটার জন্য ভোক্তা আসলে দায়ী নয়, তা না করা। সুতরাং একটা সাস্টেইনেবল ফাইন্যান্সিয়াল কাঠামোটিতে দ্রুত যাওয়া দরকার, যাতে বিপিডিবি তার এই রেড সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে পারে। এটি হলো একটি। আর এই যে বিভিন্ন রকমের অব্যয়িত জ্বালানির জন্য বিদ্যুৎ কেন্দ্র আমরা বসিয়ে রেখেছি, এগুলোকে ধীরে ধীরে কিভাবে কন্ট্রাক্ট শেষ হলে এগুলোকে কিভাবে ফেজ আউট করা যায় সেটি একটি দিক। আর একটি হলো আপনাকে এই যে হুটহাট করে আমরা এখন এলএনজি চুক্তি করে ফেলছি বিভিন্ন দেশের সাথে, বড় বড় দেশ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে তার বাড়তি এলএনজি, তার দেশের উৎপাদন করা এলএনজি সে বিক্রি করতে পারছে না বলে আমার উপরে চাপিয়ে দিচ্ছে ওই এলএনজি। এগুলো কেনার কমিটমেন্ট থেকে বেরিয়ে আসা, তাতে করে যেটা হচ্ছে এমনি আমার পকেটে ডলার নেই, তার উপরে আবার বাড়তি মূল্যে বলা হচ্ছে যে হ্যাঁ এগুলো আমাদেরকে কিনতে হবে। সুতরাং এইভাবে করে আপনি একটা মানে ওই যেটি বলছিলেন যে বেস ঠিক করা, এই বেসটি আসলে ঠিক হবে না। আমাদের একটা স্ট্যাবল ফাইন্যান্সিয়াল বেস সৃষ্টি করা এখন আমাদের প্রাথমিক দায়িত্ব হওয়া দরকার। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে অনেক আলাপ আলোচনা আমাদের এখানেও হয়েছে, সারা দুনিয়া জুড়েই চলছে। আমরাও শুরু করেছিলাম, আপনি যেটা প্রথমে বলছিলেন রুফটপ সোলার, সেই প্রজেক্ট কি আসলে বিপথে চলে গেছে? না, বিপথে যায়নি। আমি একটু টার্গেট যেটা ছিল টার্গেটের কাছাকাছি আমরা যেতে পারছি। ইনফ্যাক্ট আপনাকে কিছু ভালো তথ্য দিই। আসলে আমাদের এখানে আমি আশা করব যে মিডিয়া আগামী দিনে আর একটু সেন্সিবলি রিপোর্ট করলে ভালো হবে। দেখুন, সাধারণত আমরা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যে রিপোর্টগুলো করি সেটাতে আমরা সাধারণত দেখাই যে টোটাল জেনারেশন ক্যাপাসিটিতে নবায়নযোগ্য জ্বালানির শেয়ার কত।
আমরা বলি যে ওটা 4% বা 4.5%। ওটা হলো ক্যাপাসিটি, কতটুকু তার উৎপাদনের সক্ষমতা রয়েছে। আর কতটুকু উৎপাদন করছে সেটা যদি জানেন আপনি অবাক হবেন। গত 1 বছরে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ কেনা বা যেটুকু বিপিডিবি নিয়েছে এবং আমরা ব্যবহার করছি তার পরিমাণ বেড়েছে দ্বিগুণ, 102% বেড়েছে। অন্য জ্বালানি থেকে বেড়েছে 2%, 5%, 7% হারে, কিন্তু নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ ব্যবহার বেড়েছে 1100 মিলিয়ন কিলোওয়াট আওয়ার ছিল, সেটা এখন হয়েছে 2200 মিলিয়ন কিলোওয়াট আওয়ার। তার মানে প্রায় দ্বিগুণ হয়েছে। অর্থাৎ আমার ক্যাপাসিটি হয়তো আগের মতো খুব বাড়েনি, কিন্তু আমি ওই ক্যাপাসিটির পরিমাণ, ব্যবহারের পরিমাণ আমি অনেক বাড়িয়ে দিয়েছি। এখানে তো পটেনশিয়াল আছে অবশ্যই, এবং সেই পটেনশিয়াল আছে বলেই কিন্তু সরকার দুটো ভালো ভালো উদ্যোগ নিয়েছে সাম্প্রতিককালে। এর একটি হলো সকল সরকারি ভবনের ছাদে ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম করা হয়েছে। দেশের যত সরকারি বিল্ডিং রয়েছে এবং যত প্রাইমারি স্কুল রয়েছে এবং বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ইগুলো রয়েছে, ইউনিটগুলো রয়েছে, হাসপাতাল রয়েছে, এগুলোকে সরকার নির্দেশনা দিয়েছে এগুলোর ছাদে রুফটপ লাগাতে হবে, সোলার লাগাতে হবে। তাতে প্রায় 3300 মেগাওয়াটের মতো সরকার বিদ্যুৎ পেতে পারবেন। এই প্রজেক্ট প্রপারলি ইমপ্লিমেন্ট হবে কি হবে না সেটাও তো নির্ভর করছে সরকারের। ইতিমধ্যে এই জায়গাগুলো আমি একটু অনুরোধ করবো আপনারা আরো রিপোর্ট করবেন। এই জায়গাগুলোর ক্ষেত্রে সরকার ইতিমধ্যেই যেমন প্রাথমিকভাবে প্রায় 5টি মন্ত্রণালয়ের সাথে সেই এমওইউ স্বাক্ষর করেছে। এই 5টি মন্ত্রণালয়ের ভিতরে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে এবং আনুষঙ্গিক অন্যান্য মন্ত্রণালয় রয়েছে। এরা কিন্তু প্রথমত সারা দেশে তাদের বিল্ডিংগুলোতে লাগাবে। আমাদের সিপিডির পক্ষ থেকে একটা অনুরোধ ছিল সরকারের কাছে, একবারে যাতে পুরোটিতে না যায়, প্রথমত একটু টেস্ট বেসিস ফিল্ডে গিয়ে একটু পাইলট বেসিসে দেখা। কেননা আপনিও জানেন আমিও জানি এই ধরনের রুফটপে সোলার বসিয়ে দিলেন একটা সরকারি ভবনের উপরে, এটা রিপেয়ার কে করবে, এটা মেইনটেইন কে করবে, এটার উপরে ময়লা পড়েছে কি বালু পড়েছে সেটা কে দেখবে? প্ল্যান্ট অনেক বসানো হয়েছিল, হ্যাঁ, এবং বসানো হয়েছিল, এভাবে বসানো হয়েছে। ওগুলো কে মেইনটেইন করবে, ওগুলোর ব্যাটারির পানি কে চেঞ্জ করবে, এবং ওগুলোর উপরে যে সোলার প্যানেলগুলো বসা হয়েছে ওগুলো আসলে গুণমান সম্পন্ন কিনা, এগুলো কোনোটিরই আসলে স্ট্যান্ডার্ডাইজেশন, অপারেশনাল প্রোটোকল করা হয়নি। ফলে যেটি হয়েছে, ঢাকা শহরের ছাদে ছাদে আপনি দেখবেন একটা করে ছাতা আছে, কিন্তু ওই ছাতা থেকে কোনো বিদ্যুৎ হয় না। আমার নিজের বাসার উপরে রয়েছে। কিন্তু আবার নতুন করে যারা এইগুলো ব্যবহার করা শুরু করেছেন, সিপিডির উপরেও এরকম একটা ছাতা আছে, কিন্তু সেটা থেকে সিপিডি বিদ্যুৎ পায়। সেটাকে বলা হয় নেট মিটারিং। অর্থাৎ আপনি চাইলে আপনার ভিতরে ব্যবহার করবেন, বাড়তি বিদ্যুৎটুকু সরকার কিনে নেবে। এভাবে করে দেশে এখন নেট মিটারিং ছড়িয়ে পড়ছে এবং খুবই অবাক হবেন এবং জেনে খুশি হবেন, ইন্ডাস্ট্রিয়াল রুফটপ এখন খুবই এক্সপ্যানশন হচ্ছে। অর্থাৎ শিল্প কারখানাগুলো, বিশেষত যারা রপ্তানির সঙ্গে জড়িত, তাদের কিছু গ্লোবাল কমিটমেন্ট রয়েছে 2030-এর ভিতরে তাদের টোটাল বিদ্যুৎ খরচের 15 থেকে 20% তাদের নবায়নযোগ্য থেকে ব্যবহার করতে হবে। সুতরাং তারা নিজের গরজে রুফটপের ভিতরে সোলার লাগাচ্ছে এবং সেখান থেকে তারা বিদ্যুৎ নিচ্ছে। এবং আমি আজকে আসার সময় দেখলাম এই মুহূর্তে নেট মিটারিং মানে রুফটপ সোলার থেকে বিদ্যুৎ পাচ্ছি আমরা 207 মেগাওয়াট আওয়ার পর্যন্ত। সুতরাং আমাদের আসলে রিনিউয়েবলের একটা নতুন স্টোরি তৈরি হয়েছে। আপনাকে একটা ছোট জিনিস বলি, তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা, আপনি একটু আপনার রিপোর্টারদের এই বিষয়টি বলবেন। দেখবেন টিভিতে যারা ক্রিকেটের ধারাভাষ্য দেয়, ক্রিকেটের ধারাভাষ্য কোনো একজন ক্রিকেটারের যখন পারফরমেন্স বলে, 2টো বা 3টে পারফরমেন্স বলে। একটা বলে হচ্ছে হলো বিগত 5টা সিরিজে তার পারফরমেন্স কেমন, আর একটা বলে বিগত 1 বছরে তার পারফরমেন্স কেমন, আর একটা বলে বিগত 5 বছরে তার পারফরমেন্স কেমন। কেন এই ভাগ ভাগ করে বলে? তার কারণ হচ্ছে তার রিসেন্টলি তার কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা এবং গত এই সময়কালে এটা ধারাবাহিক আছে কিনা সেটা বোঝার জন্য এটা দেয়। আমাদের রিনিউয়েবলের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা সাধারণত রিপোর্ট করে থাকি সেই বিগত সময়কালের হিসেব থেকে এখন পর্যন্ত গড় করে রিপোর্ট করি। আমি অনুরোধ করব এই গড়ের রিপোর্টের পাশাপাশি জাস্ট রিসেন্ট যে 1 বছরের যে চেঞ্জগুলো, এটা যেন মিডিয়াগুলো আলাদাভাবে রিপোর্ট করে। তাহলে দেখবে যে কি ব্যাপক পরিবর্তন হচ্ছে রিনিউয়েবল ব্যবহারের ক্ষেত্রে, এবং সেটা ইন্ডাস্ট্রিতে যেমন হচ্ছে, সেটা বাসাবাড়িতে যেমন হচ্ছে, এবং সেটা শিল্প কারখানা এবং অন্যান্য জায়গাগুলোতেও এটা আগামীতে ভালো একটা এক্সপ্যানশন হবে। তাহলে আমাদের ফিউচার অন্ধকার নয়। অবশ্যই আমাদের ফিউচার অবশ্যই অন্ধকার নয়, তো নয়ই, বরঞ্চ আমাদের চেষ্টা করতে হবে আমরা যাতে এই আলোকিত ফিউচারটাকে, মানে আমরা যেটা বলছিলাম যে পলিউটেড যে এনার্জিগুলো রয়েছে, কয়লা,
অথবা ডিজেল অথবা ফার্নেস অয়েল অথবা এলএনজি এগুলো থেকে সরে এসে আমরা যাতে ওই একই বিদ্যুৎটি যাতে আমাদের পরিশুদ্ধ যে জ্বালানি বা এই যে সূর্যের আলো ব্যবহার করা অথবা বাতাস ব্যবহার করা অথবা আমরা ব্যবহার করা, আমরা ময়লা আবর্জনাকে রিসাইকেল করে সেটা ব্যবহার করা অথবা আমাদের হাইড্রো পাওয়ারের যে ক্যাপাসিটি এগুলোকে ব্যবহার করা, সেটা ব্যবহার করে আমরা অনেক সাশ্রয়ী মূল্যে আমরা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারি। শেষ করি এটা বলে, আমাদের যে ইতে যে কাপ্তায়ে যে আমাদের জলবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে এটার কিন্তু প্রতি মেগাওয়াট উৎপাদন করতে কিন্তু 50 পয়সা খরচ হয়, অনেক কম। কারণ এটা যেহেতু অনেক পুরনো এবং ধারাবাহিকভাবে তার জেনারেশন হচ্ছে এবং অন্য কোনো অ্যাডিশনাল খরচ নেই, এখান থেকে সরকার খুব সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পান এখানে। এবং কাপ্তাই এবার আমরা কিছুদিন আগে কাপ্তাই ভিজিট করে এসেছি, তারা বলতে চান সেখানে আরও একটি এরকম ছোট আকারে আর একটি এরকম করা যে হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট করার সুযোগ রয়েছে, সুতরাং সেটা আমরা কিন্তু নিতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা নিয়ে নিশ্চয়ই আপনার পরে আলোচনা হচ্ছে, শুনতে পাচ্ছি যে একটা নিউক্লিয়ার শেষ হয়নি, আর একটা নিউক্লিয়ার বসানোর পায়তারা চলছে চট্টগ্রামে। এগুলো শুনলে মাথা গরম হয়ে যায়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানের অবস্থা কেমন এনার্জি ট্রানজিশনে? দুটো দেশে আমাদের থেকে অনেক এগিয়ে গেছে বলা যেতে পারে। পাকিস্তান কিছুটা অর্থনৈতিক চাপে পড়ে তারা যখন বাসাবাড়িতে বিদ্যুৎ দিতে পারছিল না, আবার এগুলোর জন্য যে পেমেন্ট, সেই পেমেন্ট যখন ক্লিয়ার করতে পারছিল না, তখন যেটা হয়েছে সাধারণ মানুষ নিজের উদ্যোগেই সোলার প্যানেল দিয়ে তার বাসাবাড়িতে রুফটপে সেগুলো বসানো শুরু করেছে। এবং তাতে যেটা হয়েছে পাকিস্তানে একটা ম্যাসিভ এক্সপ্যানশন হয়েছে রুফটপ সোলারের। আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের জন্য যেটা প্রয়োজন হবে রুফটপে বসালেও ওটা যাতে গ্রিডের সাথে কানেকশন থাকে, অর্থাৎ সে যতটুকু ব্যবহার করবে বাকিটুকু গ্রিডে দেবে। পাকিস্তানে হচ্ছে উল্টোটা, পাকিস্তানে যেহেতু গ্রিড থেকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, কেননা তার ডিজেল কেনা পেট্রোল কেনা এগুলো কিনে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা সীমিত, সেই জন্য লোকজন করেছে কি সে ন্যাশনাল গ্রিডের উপরের থেকে তার ছেড়ে দিয়ে শুধুমাত্র রুফটপ সোলার দিয়ে সে তার বিদ্যুতের চাহিদা মেটাচ্ছে। এটা একটা স্টেট ওয়াইজ একটা বড় রকমের এক্সপ্যানশন হয়েছে। এবং যেহেতু পাকিস্তান চায়নার কোঅপারেশন খুব ভালো, ফলে চায়না থেকে খুব ভালো প্রযুক্তি সেখানে গেছে এবং সেগুলো খুব ভালোভাবে চাইনিজ কোম্পানিগুলো ইনস্টল করছে এবং সেগুলো এবং ব্যাংকও সেখানে স্বল্প সুদে ঋণ দিচ্ছে, এগুলোর মাধ্যমে পাকিস্তানে সেটা হয়েছে। ভারতেও কিন্তু রিনিউয়েবল বা এই ইসের ক্ষেত্রে যেটাকে বলে হচ্ছে ক্লিন এনার্জির দিকে একটা বড় এক্সপ্যানশন হয়েছে। ভারতের চ্যালেঞ্জটা হয়েছে তার কোল নিয়ে, আমি এই আলোচনাটা একটু পরে করব, কিন্তু আগে রিনিউয়েবলের আলোচনাটা করে নিই। ভারতে সাস্টেইনেবল রিনিউয়েবল এনার্জি নামে একটা আলাদা মিনিস্ট্রি আছে। আমাদের এখানে তো শ্রেডা নাম শুনেছেন নিশ্চয়ই, সাস্টেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। এটা বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে একটা ছোট ইউনিট হিসেবে রয়েছে, কিন্তু এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অথরিটি না। যেমন আমরা অন্যান্য অথরিটিগুলোকে যেমন বলি বেবজাকে যতটা আমরা ইন্ডিপেন্ডেন্ট ভাবি, শ্রেডা কিন্তু তা নয়, এটা কিন্তু বিদ্যুৎ বিভাগের অধীনে। সুতরাং সেই হিসেবে শ্রেডাতে পোস্টিং হলে অফিসাররা মন খারাপ করেন, একটা পানিশমেন্ট পোস্টিং। এবং ওখানে গেলেই দেখা যায় যে প্রতি 1-2 বছর পর পর, আমি দেখেছিলাম একবার যে 15 বছরে সম্ভবত 11 জন ওখানে এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে গেছেন। এটাতেই বোঝা যায় যে একটা প্রতিষ্ঠানের ব্যাপারে যে বিলঙ্গিংনেসটা কতটা কম তৈরি হয়। কিন্তু ভারতে একটা আলাদা মিনিস্ট্রি আছে, সেই মিনিস্ট্রির অধীনে যত রকমের এই ধরনের নবায়নযোগ্য জ্বালানির সুযোগ রয়েছে। ভারতে তো অন্যান্য ধরনের খনিজ রয়েছে, অন্য সুবিধাগুলো রয়েছে, ফলে তারা সোলারে গিয়েছে। তাদের যেহেতু মরুভূমি রয়েছে, বিশাল মরুভূমি রয়েছে, সেটাকে তারা ব্যবহার করার চেষ্টা করছে ব্যাপকভাবে। তারপরে তারা উইন্ডে গেছে, সেটাতেও তাদের সুযোগ আছে। এবং বিভিন্ন স্টেটগুলোই স্বয়ংক্রিয়ভাবে এই ধরনের উদ্যোগগুলো নিয়ে এগুচ্ছে। ওদের নেট মিটারিং রয়েছে, ফিড ইন ট্যারিফ সিস্টেমগুলো খুবই ইনকারেজিং। ফলে বাসাবাড়িতে বসালেই সরকার তাদেরকে একটা বাড়তি মূল্যে বিদ্যুৎগুলো নিচ্ছেন, যাতে আপনি ওটাকে বিনিয়োগ হিসেবে নেন। শুধু যে অল্টারনেট বিদ্যুৎ হিসেবে নিচ্ছেন তা না, যে আচ্ছা সরকারি বিদ্যুৎ ব্যবহার করলে আপনার 6 টাকা 90 পয়সা দিতে হয়, ওটা ব্যবহার করলে আপনার ওটা দিতে হবে, তা না। বরঞ্চ ওটা করতে গেলে আপনাকে আরো কম ট্যারিফে অথবা সরকারের কাছে দিলে আপনি আরো বেশি মূল্যে দিতে পারবেন। এই যে বাড়তি এই কারণেও লোকজন সেখানে ইনভেস্ট করতে আগ্রহী হচ্ছে। ফলে এই ধরনের একটা প্যাকেজিংয়ে তারা গিয়েছে। কিন্তু তারপরেও দেখবেন ভারত ডিকার্বনাইজেশন যেটাকে বলছে যে তারা করবে, নেট জিরোতে যেতে চায়, সেটা কিন্তু 2070 সাল ঠিক করেছে। তার একটা বড় কারণ হলো তার কয়লা ভিত্তিক যে অর্থনীতি, তার কয়লা অর্থনীতিটা অনেক বড়
এবং আমাদের মতো তার কয়লা অর্থনীতি চিন্তা করার সুযোগ নেই। বাংলাদেশে কিন্তু কয়লা যেটা আমরা ব্যবহার করি সেটা হলো বড় পুকুরে থেকে কিছু কয়লা উত্তোলন করি এবং বাইরে থেকে কয়লা আমদানি করে আমরা পাওয়ার প্ল্যান্টের জন্য, ইট ভাটার জন্য এবং অন্য কিছু পারপাসে আমরা কয়লার ব্যবহার করি। কিন্তু ভারতে কিন্তু কিছু কিছু স্টেট রয়েছে পুরোপুরি কয়লার উপরই নির্ভরশীল, যেমন জামশেদপুর, সম্ভবত কোন স্টেটে জানি না, পুরো স্টেটটাই হলো কয়লা ভিত্তিক স্টেট। এরকম 2 বা 3টে স্টেট রয়েছে যে স্টেটগুলো কয়লার উপরে নির্ভরশীল। এরকম স্টেটগুলো কয়লা নির্ভরশীলতা যদি কমাতে চান, যেটা কিন্তু আমাদের স্কোপ দিয়ে, কেন অতগুলো লোক ওই স্টেটের যে লোকজন তাদেরকে আপনি রূপান্তর করতে চান ভালো, কিন্তু ওদের জন্য বিকল্প কী ধরনের রাখবেন, কার্যক্রম রাখবেন, ভালো কথা সেটা তারা শুরু করেছে। এবং সেটা হলো সেই স্টেটগুলোতে তারা ধীরে ধীরে গার্মেন্টস খাতকে নিয়ে যাচ্ছে। তার কারণ হলো কয়লা ভিত্তিক যে কাঠামোটা, তাতে প্রচুর লোক কাজ করে, এদের জন্য ওরকম লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি দরকার যেখানে কিনা প্রচুর লোক কাজের সুযোগ পাবে। এই জন্য তারা ওই স্টেটগুলোতে ধীরে 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 অল্টারনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যাচ্ছে, যে আচ্ছা ঠিক আছে একসময় আমরা কয়লা কমিয়ে দিব, কিন্তু তখন আমরা যাতে বিকল্প শিল্পায়ন করে এই লোকদের বা এদের পরের জেনারেশনকে যাতে আমরা কাজের সুযোগ করে দিতে পারি। সুতরাং আমাদের আসলে সেরকম ধরনের কাঠামোতে আগানো দরকার। দুর্ভাগ্যবশত আমরা ওরকম রাজনৈতিক নেতৃত্ব এখনো পর্যন্ত পাইনি। ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজার যেভাবে 3-0 বলেন, কাজেও হয়তো 3-0, বাস্তবে আমরা আসলে সেটা দেখছি না। এখন আমরা তাকিয়ে আছি ইলেকশনের দিকে। আমাদের একটা বড় দাবি থাকবে যে পার্টি ক্ষমতায় আসুন তিনি যেন ক্লাইমেটকে গুরুত্ব দেন এবং তিনি যেন অবশ্যই নবায়নযোগ্য জ্বালানি এবং এই নেট জিরো বা ডিকার্বনাইজেশনকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের নীতি কাঠামো তৈরি করেন। তাহলে কি আপনার এই যে রূপান্তরের কথা বলছিলাম, আমাদের অর্থনৈতিক রূপান্তর তো দরকার। অর্থনৈতিক রূপান্তর এবং জ্বালানি রূপান্তর, এইটা ইন্টারডিপেন্ডেন্সি খুব বেশি, এই দুটোর মধ্যে খুব বেশি ইন্টারডিপেন্ডেন্সি। ফেল করলে কি হতে পারে, আর যদি সাকসেসফুলি আমরা ট্রানজিশনটা করতে পারি দেন তাহলে চেহারাটা কি দাঁড়াবে? এই জায়গাটাতেও আমি অনুরোধ করব আপনি আপনার সাংবাদিক ভাইদেরকে, আপনার কলিগদেরকে একটু বলবেন। বলার বিষয়টা হলো বাংলাদেশের আসলে অর্থনৈতিক রূপান্তরের প্রক্রিয়াটা কি। বাংলাদেশ যে উন্নত দেশের স্বপ্ন দেখে সেটা আসলে কোন ধরনের অর্থনৈতিক পরিবর্তনের মাধ্যমে। মনে রাখা দরকার বাংলাদেশও কিন্তু একসময় উন্নত হবে। বলা হচ্ছে 2033-এর ভিতরে বা সমসাময়িক কালে হয়তো উচ্চ মধ্যম আয়ের দেশে বাংলাদেশ পৌঁছবে এবং তারপরে বাংলাদেশ একটা সময় গিয়ে উন্নত দেশে পৌঁছবে, এটাতে আমাদের কোনো সন্দেহ নেই, আশঙ্কা নেই। সমস্যাটা অন্য জায়গায়। আমাদের এই উন্নত হবার প্রক্রিয়াটা কি? আমাদের সচরাচর আমাদের মাথার মধ্যে যেটি কাজ করে, একটা উন্নত দেশ মানেই হলো সেখানে প্রচুর শিল্প কারখানা, প্রচুর এনার্জি কনজাম্পশন এবং সেখানে প্রচুর ইলেকট্রিসিটি বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লায়েন্সের প্রচুর ব্যবহার। এরকম একটি কাঠামোতে কিন্তু আমাদের মাথার ভিতর কাজ করে ওরকম একটি দেশ। কিন্তু মনে রাখবেন আমাদের যে ছোট ভূখণ্ডের অর্থনীতি, তাতে এরকম একটা অর্থনীতিতে আপনি বৃহদাকার ইন্ডাস্ট্রি, বৃহদাকার শিল্পায়ন এবং বৃহদাকার এনার্জি ইন্টেন্সিভ বা হাইটেক ইন্ডাস্ট্রির সুযোগ কিন্তু আমাদের এখানে কম। আমাদের এখানে এমন ধরনের শিল্পায়ন ঘটবে আগামী দিনে যেটা মূলত হলো লো মিডিয়াম টেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মূলত বেশি লোককে অ্যাবজর্ব করতে পারে এরকম শিল্পায়ন এবং অ্যাগ্রো বেসড বা অ্যাগ্রো টেক ইন্ডাস্ট্রিজ, এরকম ধরনের কাঠামোতে কিন্তু আমাদের পরিবর্তনগুলো ঘটবে। আপনি নিউজিল্যান্ডের দিকে তাকান, আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকান, এরা কিন্তু অনেক বড়ভাবে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি দিয়ে কিন্তু ডেভেলপ কান্ট্রি তারা। সুতরাং আমাদের এখানে এখনো যে এগ্রিকালচারের যে সুযোগ রয়েছে, এখান থেকে আমরা আরও বেশি ভ্যালু এডিশন করে এটাকেই আমরা ডাইভার্সিফিকেশন করে এগ্রিকালচারের মেকানাইজেশন করে ডাইভার্সিফিকেশন করে আমাদের এখানে পরিবর্তন হবে। কিন্তু আমাদের ভিতরে মাইন্ডসেটটা এমন রয়ে গিয়েছে, আমরা এখানে অনেক সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি আমরা আগামী 10-20 বছরে আনবো। কোনো সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি এখানে আসতে চাইবে না। তার একটা বড় কারণ হলো আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, রুলস, রেগুলেশন ইমপ্লিমেন্টেশন খুবই উইক। আমরা একটা সফটওয়্যারেরই তো এখন পর্যন্ত একটা দেশের একটা সফটওয়্যারেরই তো তার নিশ্চিত করতে, সিকিউরিটি নিশ্চিত করতে পারি না এখানে। সেখানে আপনি বড় বড় ইন্ডাস্ট্রি এখানে আসবে, তার সফিস্টিকেটেড টেকনোলজি, হাইটেক এই নিয়ে ডিজাইন নিয়ে আসবে এখানে, অবশ্যই না। বিদেশিরা কিন্তু এগুলো আমাদেরকে বলে না, কিন্তু এটা একটা বড় কারণ যে কারণে তারা সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি, এমনকি মোবাইল টেকনোলজি আনতেও তারা এখানে ভয় পায় যে এগুলো আসলে কপি হয়ে বাইরে বিভিন্নভাবে লিক হয়ে যেতে পারে। সুতরাং আমাদের শিল্পায়ন কিন্তু আমাদের ঘরানার হবে এবং তার সাথে জ্বালানি সম্পর্কটা কি, এই যে শিল্পায়ন, এটা কিন্তু অনেক কম এনার্জি ইন্টেন্সিভ হবে, এটা লেবার ইন্টেন্সিভ হবে,
রিলেটিভলি মডারেট এনার্জি ইন্টেন্সিভ হবে এবং এখানে আপনি অনেক বেশি এনার্জি ইফিসিয়েন্সিকে ব্যবহার করতে পারবেন। সুতরাং সেরকম একটি জায়গায় আমাকে 90 গিগাওয়াট অথবা 90,000 মেগাওয়াট ইলেকট্রিসিটি অথবা 60,000 মেগাওয়াট ইলেকট্রিসিটি এটা চাওয়ার কোনো চাহিদা কিন্তু আমাদের এখানে নেই। ফলে আপনি ইকোনমিক গ্রোথ দেখবেন, কিন্তু আমাদের উচিত হবে ওই গ্রোথের সাথে মিলিয়ে যাতে এনার্জি গ্রোথকে সমহারে যাতে বিবেচনা না করি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। জার্মানি বা জাপান এরা তো উন্নত দেশ। এই দেশগুলোর এই মুহূর্তে কিন্তু এনার্জি কনজাম্পশন কমছে। আপনার কাছে একটু খটকা লাগতে পারে না? এনার্জি কনজাম্পশন কমলে কি এদের অর্থনীতিকে কলাপস করছে? নো, তাদের অর্থনীতি কিন্তু গ্রোথ হয়তো তাদের মতো করে 1-2% যেটা বড় অর্থনীতির যা হয় সেই গ্রোথে তারা আছে, কিন্তু তাদের কিন্তু এনার্জি কনজাম্পশন কিন্তু বাড়ছে না সেভাবে, দরকার নাই। তার কারণ হলো অনেক এনার্জি ইফিশিয়েন্ট টেকনোলজি তাদের চলে এসছে এবং ওয়েস্টেজ কমাতে পারে, এনার্জি অডিট করে, মনিটর করে, যেগুলো দিয়ে তারা অনেক ইফিশিয়েন্টলি যে ক্যাপাসিটি রয়েছে সেটারই কম ব্যবহার করে আরও সাশ্রয়ী মূল্যে তারা তাদের এনার্জি সাপ্লাই করতে পারছে। সুতরাং মানে আমাদের একটা গ্রোয়িং এনার্জি কনজিউমিং ইকোনমি আমাদের, তবে একটা পর্যায়ে গিয়ে সেটা হয়তো হবে না। কিন্তু যেটা বলছিলাম, আমাদের ইকোনমিক স্ট্রাকচারের গ্রোথের ধরনটাই হলো লো মিডিয়াম টেক, লেবার ইন্টেন্সিভ, মডারেট লেভেল অফ এনার্জি কনজিউমিং একটা ইকোনমি। এই স্ট্রাকচারই আগামী 15-20 বছর এই স্ট্রাকচারই দেখতে পাচ্ছি। সেখানে আপনার জন্য 60 গিগাওয়াট 90 গিগাওয়াটের ইলেকট্রিসিটির ব্যাপক চাহিদা প্রয়োজন। 60 গিগাওয়াট 90 গিগাওয়াট 100 গিগাওয়াট এত কিছু করতে গেলে তো আপনার প্রচুর পরিমাণে কস্ট বাড়বে। এবং আমাদের এই এনার্জি এখন যে সিকিউরিটিটা আছে, মোস্ট অফ দেম হচ্ছে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি। তো ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমাতে হলেও তো আমার নিজেদেরকে প্রডিউস করতে হবে, এর বিকল্প আপাতত নাই। এখন যে ডিবেটটা হচ্ছে আপনার ডার্টি এনার্জি আর হচ্ছে ক্লিন এনার্জি, আমাদের ইকোনমিতে কেন ক্লিন এনার্জির প্রাধান্য থাকা উচিত, ডার্টি থাকলে রিস্ক কি? আপনাকে উল্টো একটা প্রশ্ন করি, তাহলে এগুলো জেনে শুনে কেন সরকার 60 গিগাওয়াট 90 গিগাওয়াট সেট করে? এই প্রশ্নটা কি কখনো চিন্তা করছেন? এটা তো একটা স্বাভাবিক ধারণা যে অর্থনীতি যেভাবে এগুচ্ছে, যেমন আমাদের হিসেবে 2040 পর্যন্ত বাংলাদেশের টোটাল বিদ্যুৎ খাতে জ্বালানির চাহিদা হবে মাত্র 30 গিগাওয়াট। সরকার সেট করেছে কত? সরকার সেটা আগের বারে আইপিএমপি যেটা আগেরটা ছিল সেটাতে সরকার এটাকে সেট করেছে হলো 65 গিগাওয়াট। আপনি ইমাজিন করতে পারেন? তাহলে এগুলো কেন সেট করা হয়? তার মানে নিশ্চয়ই এখানে অন্য কোনো বিষয় রয়েছে। এই অন্য কোনো বিষয়টাই আসলে আমরা একটু এক্সপ্লোর করতে চাই। এই অন্য কোনো বিষয়ের ভিতরে রয়েছে বিভিন্ন লবিস্ট গ্রুপের প্রেশার। আপনি যত বেশি চাহিদা বলতে পারবেন তত আপনি তখন জাস্টিফাই করতে পারেন আমার আরও বিদ্যুৎ কেন্দ্র লাগবে। এই জাস্টিফিকেশনেই কিন্তু এখন এই যে 40-42% ক্যাপাসিটি আনইউটিলাইজ পড়ে আছে, যে বাংলাদেশ অনেক বিদ্যুৎ লাগবে এবং তার জন্য আরও বিদ্যুৎ কেন্দ্র বসা। তাহলে জ্বালানির রাজনৈতিক অর্থনীতিটা কি রূপ ধারণ করেছে বাংলাদেশের জন্য? আমার কাছে মনে হয়েছে অন্য যে কোনো নীতির চেয়ে, অন্য যে কোনো খাতের যে কোনো নীতির চেয়ে, সেটা কৃষি বলেন, শিল্প বলেন, সেবা বলেন, সামাজিক বিষয় বলেন, তার যে কোনো বিষয়ের নীতি কাঠামো তৈরির চেয়ে জ্বালানি সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক অর্থনীতি অনেক শক্তিশালী। এখানে দেশীয় প্রেসার গ্রুপ এবং বিদেশি প্রেসার গ্রুপ একসাথে মিলেমিশে সরকারকে এমন ধরনের চাপ দিচ্ছে যে সরকার অসহায় হয়ে অনেক ক্ষেত্রে নতি স্বীকার করছে। পূর্ববর্তী সরকারের সময় এটা দেখেছি, অন্তর্বর্তী সরকারের ভিতরে আমরা সেই ধরনের প্রবণতা দেখছি। এমনকি এরকমও ইঙ্গিত আছে যে এইগুলো না করলে তোমাদের বৃহদাকারের যে অন্য যে প্যাকেজগুলো রয়েছে, এই প্যাকেজ এগুলো আটকে যেতে পারে, অথবা তোমার যে সেলস প্যাকেজ রপ্তানি এক্সপোর্ট করতে চাও সেগুলোতে এটার একটা প্রভাব পড়তে পারে। আপনি এই ধরনের একটা পজিশনে কিন্তু স্বাধীন যে নীতি তৈরির যে একটা সামর্থ্য থাকা, এটা দেখানোর একটা বিষয় থাকে। আশা করেছিলাম যে অন্তর্বর্তী সরকার সেই গার্ডসটুকু দেখাবেন। আমরা এখনো সেটা আশা করি যে অন্তর্বর্তী সরকার ওই গার্ডসটুকু দেখিয়ে এই যে নতুন যে খসড়াটি করেছে এনার্জি এবং পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান 2026-2050, এটা থেকে সরকার বিরত থাকবেন। তাহলে এখানে অনেকগুলো বিষয় নির্ভর করছে। আপনার যদি জ্বালানির রাজনৈতিক অর্থনীতি আপনি সঠিক পথে পরিচালনা করতে চান, সঠিক রূপ দেখতে চান, সরকারের আইন নীতি নিয়ম কানুন একটা সাইড আছে, বিভিন্ন ভেস্টেড গ্রুপ আছে, জিও পলিটিক্সটা একটা বড় রোল প্লে করছে, সেটা আপনি বললেন। এটা থেকে আমরা সেফ থাকতে পারবো কিভাবে? কোনো ওয়ে আছে কিনা? দেখুন, মানে এত সহজ না বিষয়গুলো। সহজ না এই অর্থে যে যে কোনো এই ধরনের যখন একটা নীতি তৈরি হয়, এটার ভিতরে বিভিন্ন পক্ষের সমর্থন, সহযোগিতা এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার হয়।
সরকার এখানে একটা বড় পক্ষ, জ্বালানি মন্ত্রণালয় এবং বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয় একটা বড় পক্ষ। বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের পরিকাঠামোটা এমন যে এটা আসলে একটা জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক মন্ত্রণালয় হয়ে আছে। এরকম একটা মন্ত্রণালয়কে আপনি যদি বলেন যে আপনি চেঞ্জ করে এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে যাবেন, মানে হয়ে যাও বললেই তো হয়ে যাবে না। তার কারণ হচ্ছে ওর যে চিফ ইঞ্জিনিয়ার, ওর যে বিভিন্ন ইউনিট, তার যে প্রধানরা সবার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং, হয় কেমিক্যাল ইঞ্জিনিয়ার, হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কারো রিনিউয়েবলের কোনো এক্সপেরিয়েন্স নাই। এবং একই সাথে সরকারের ভিতরে মন্ত্রীরা যারা রয়েছেন তারা আবার এদেরকে প্রেশার দিচ্ছে, তারা আমার নিজেদের পছন্দ মতো লোক আগের সরকারের সময় দেখেছে যে তাদেরকে নিয়ে এসে এখানে বসাচ্ছেন। সুতরাং রাজনীতিটাকে আগে ঠিক করতে হবে। এখানে হচ্ছে কি জিনিসটা হচ্ছে সরকারের পলিটিক্যাল অ্যাম্বিশনটা যদি স্ট্রং থাকে, আপনি ধীরে 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 এই জায়গাগুলোতে আপনি পরিবর্তন আনতে, আপনি যখন একদিনে পরিবর্তন আনতে চাইলে আবার আউটবার্স্ট হবে, আপনি পারবেন না। কেননা আপনাকে তো এই ব্যুরোক্রেসি নিয়েই কাজটা করতে হবে, কিন্তু এই ব্যুরোক্রেসি এটার একটা বড় প্রতিবন্ধকতা হিসেবে রয়েছে অনেক ক্ষেত্রে। সুতরাং যেমন আমরা এই অ্যাডভাইজারকে দেখি, উনি তার নিজের চেষ্টাতেই, আমি অনেক যে নবায়নযোগ্য যে কাজগুলো বললাম এগুলো অনেকটা আমার কাছে মনে হয় যে উনি চাপ দিয়েই হয়তো করিয়েছেন, কিন্তু এটা যদি উনি ছেড়ে দিতেন তাহলে দেখা যেত হয়তো অনেকগুলো হতো না। সুতরাং এইগুলো জায়গায় গভর্নমেন্টের পলিটিক্যাল স্ট্যান্ড থাকা এবং ধীরে ধীরে ব্যুরোক্রেসিকে সেই অনুযায়ী রেডি করা, এবং সেটা করতে হলে বিপিডিবি, পিজিসিবি, শ্রেডা, বিইআরসি, বিআরইবি, এই যে প্রতিষ্ঠানগুলো সরকারের, এইগুলোর ভিতরে পরিবর্তন আনতে হবে। সিপিডি রিসেন্টলি একটি কাজ শেষ করেছে যে ইনস্টিটিউশনাল রিফর্ম, অর্থাৎ প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো কি অবস্থায় রয়েছে এনার্জি ট্রানজিশনে, জ্বালানি রূপান্তরের দিক থেকে। আমরা যেটা দেখেছি অধিকাংশ এই যে দপ্তরগুলোর টার্মস অফ রেফারেন্সের ভিতরেই নাই ওটা, যে আপনাকে এরকম একটা কাজ বড়ভাবে করতে হবে, আমার দায়িত্বই না এটা। সরাসরি আপনাকে ওটা বলা হয় নাই। কেননা ওটা দেখে আপনি জ্বালানি নিরাপত্তার জন্য কাজ করবেন, প্রযুক্তিগত উন্নয়ন, এনার্জি এফিসিয়েন্সির জন্য কাজ করবেন, এই ধরনের কোহেরেন্সের কাজ করবেন, প্রত্যেকের মধ্যে কোঅর্ডিনেশনের জিনিসগুলো দেখবেন, ফাইন সেটা। কিন্তু যখনই আপনি চাইবেন যে হ্যাঁ আপনি একটা রূপান্তর চান, তার মানে হচ্ছে এই কাঠামোটা থেকে আপনি পরিবর্তন চান, তখন কিন্তু এই মাইন্ডসেটটা চেঞ্জ করার জন্য আপনার টার্মস অফ রেফারেন্স, যেটা ওনাদেরকে মনে হয় বিজনেস অ্যাকশন বলে ওনারা শব্দটা, যে ওনাদের কার্যাবলী, যেটা ওনাদের কার্যাবলীর ভিতরেও পরিবর্তন আনতে হবে। এবং এদের জন্য ট্রেনিং যেগুলো দেওয়া হয়, ওই ট্রেনিংগুলো কিন্তু ওরকম ট্রেনিং যে আপনি এই বাইরে থেকে ট্রেনিং করে আসেন, যাতে আপনি একটা পাওয়ার প্ল্যান্ট, ফসিল ফুয়েলের পাওয়ার প্ল্যান্ট বা ওই পাওয়ার প্ল্যান্টে যাতে ভালোভাবে আপনি মনিটর করতে পারেন, অথবা ইসের আন্ডারে গিয়ে নেস্কো বা ইসের আন্ডারে গিয়ে কোনো একটা পাওয়ার প্ল্যান্টের দায়িত্বে আপনি যাতে যেতে পারেন। সুতরাং তো ওই আপনাকে যখন ওই টার্মস অফ রেফারেন্স চেঞ্জ করবেন, সেই অনুযায়ী আপনার লোকবল নিয়োগে চেঞ্জ আনতে হবে, সেই অনুযায়ী ট্রেনিংগুলোতে পরিবর্তন আনতে হবে, আবার এই লোকগুলোকে ধীরে ধীরে আপনাকে ওই নির্দিষ্ট জায়গাগুলোতে ডিপ্লয় করতে হবে, যাতে এই লোকগুলোই এক সময় ধীরে 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 এই পুরো পরিবর্তন প্রক্রিয়াটা লিড করতে হবে, ফুল সিস্টেমকে ওভারহল করতে হবে। এবং সেটা আসলে সময়ের, আমি আসলে খুবই আশাবাদী যে আমি একদিনে কোনো পরিবর্তনের পক্ষপাতী না, কিন্তু আমি একটা পরিবর্তনটা যাতে ধারাবাহিক থাকে, কন্টিনিউয়াসলি, এবং এই পরিবর্তনটা যাতে বন্ধ না হয়, এবং পরিবর্তনটা যাতে ইনক্রিমেন্টাল হয়, এই জিনিসটা দেখতে চাই। এই পরিবর্তনটা যদি না হয়, যেটা বলা হচ্ছে, এটাকে আমাদের ভয় দেখানো হচ্ছে নাকি এটা আসলে সত্যি সত্যি ক্লাইমেট চেঞ্জের একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট আসতে পারে যদি আমরা এই ডার্টি এনার্জি, ফসিল ফুয়েল থেকে বের হয়ে আসতে না পারি? সেটার আসলে যে ভয়গুলো দেখানো হয়, সেই ভয়গুলো কেমন হতে পারে যদি আমরা এই ট্রানজিশনটা স্মুথলি করতে না পারি? দেখুন, ক্লাইমেট চেঞ্জের যে ভয়টা দেখানো হয়, এটা আসলে নিছক ভয় না, এটা সত্য। আপনাকে একটা উদাহরণ দিই। আমি বহু আগে থেকে আমার ওয়াইফকে নিয়ে কক্সবাজারে যাই, এবং কক্সবাজারে গেলে কক্সবাজারের পাশেই কাছেই আছে, কোন জায়গাটা এখন নতুন জায়গাটা হয়েছে, বিচ এরিয়া, নতুন একটা বিচ এরিয়া হয়েছে, ইনানি বিচ। আগে আমি তো বহু পুরনো মানুষ, তো আমি ওই সময় ইনানি বিচে খুব কম যেত। তো এক সময় ইনানি বিচে গেলে আমরা অনেক পেতাম, পাথর পেতাম, বহুদূর পর্যন্ত আমরা পাথরে হেঁটে 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 যেতে পারতাম। আপনি এখন কাউকে গিয়ে একটু জিজ্ঞেস করবেন তো ইনানি বিচে গিয়ে প্রচুর এবং খুব মানে খড়ো পাথর, ওগুলো দাঁড়ানো যায় না, হাত পা ছিলে যায় এরকম পাথর, কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারতাম। আপনি এখন গত বছর আমরা গিয়েছিলাম ইনানি বিচে, অবাক হয়ে গিয়েছি যে এখন আর পাথর দেখা যায় না। এখন কেননা সমুদ্র তল অনেক কাছে চলে এসছে। আপনি ইদানিং দেখেন না যে রোডটা, ইনানির যে রোডটা, এই রোডটা ভেঙে 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 বলা হচ্ছে না যে এক সময় একেবারে মেইন রোডের কাছে চলে এসছে, সমুদ্রতল ভেঙে ভেঙে চলে এসছে।
আপনাকে আমি বলে রাখি, কিছু কিছু হোটেল আগামী 20 বছর পরে আর থাকবে না, এবং এই হোটেলগুলো যে নতুন করা হয়েছে এগুলো আসলে আগামী 20 বছর পর এগুলো তার মানুষ থাকতে পারবে না। তার কারণ হচ্ছে যেভাবে সমুদ্রতল বড় হচ্ছে, এই ক্লাইমেটিক চেঞ্জের জন্য যেভাবে বরফ গলন হচ্ছে গ্লোবালি, এবং তার কারণে সমুদ্রপৃষ্ঠ উচ্চ হচ্ছে, তার কারণে কিন্তু এই জায়গায় পরিবর্তন আসছে। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে আবার এই পরিবর্তনের ক্লাইমেট চেঞ্জের আর একটা পার্ট হচ্ছে আবার অন্যদিকে কিন্তু হচ্ছে মরুকরণ হচ্ছে। আমাদের উত্তরাঞ্চলে যে রাজশাহী এলাকা, নাটোর এলাকা, যে জায়গাগুলোতে পদ্মা গিয়েছে, আপনি জেনে রাখবেন যে পদ্মা আগামীতে একেবারে শুষ্ক হয়ে যাবে এবং এই জায়গাগুলো আরও বিস্তৃত মরুকরণ হবে। তার কারণ হলো হিমালয়ে আস্তে আস্তে এই যে হিমবাহ ছিল, জল ছিল, যেগুলো থেকে মূলত এই নদীর উৎপত্তি, এগুলো ধীরে 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 শুকিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এগুলো যতই পানি কমে আসবে আরও সিলটেশন হবে, আরও মরুকরণ হবে। এবং মনে রাখতে পারেন যে ভারতের সঙ্গে যদি ভবিষ্যতে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব বাঁধে, সেটা হবে পানি নিয়ে। পানি নিয়ে দ্বন্দ্ব তো এমনি তো আছে, কিন্তু এটা হবে ক্লাইমেটিক চেঞ্জের জন্য যে পানির অভাব, সেটির জন্য। এবং সে কারণে ভারত অব্যাহতভাবে তার দিকে কিন্তু প্রচুর পানি নিয়ে যাচ্ছে, যেটা আমরা এটার ফলে ভুগছি। ফলে ভয়টা আসলে ভয় না, ভয়টা রিয়েলি এটা ক্লাইমেটিক চেঞ্জের জন্য এই পরিবর্তনগুলো হচ্ছে এবং তার কারণে আমাদের প্রস্তুতি দরকার। একটা সেন্টেন্স বলে শেষ করি, তবে বাংলাদেশের কাউকে যদি জিজ্ঞেস করেন, সে বলবে ওটার জন্য তো আমরা দায়ী না, ওটা তো করতেছে বিশ্বের বড় বড় দেশগুলো, তারা কার্বন ইমিশন করছে, তারা ইন্ডাস্ট্রি করে টোরে সমস্ত পৃথিবী নষ্ট করেছে, এখন আমাদেরকে দায়িত্ব দিচ্ছে। কথাটি কিন্তু তা না। কথাটি হচ্ছে বিং এ গ্লোবাল সিটিজেন, আপনি বৈশ্বিক একজন নাগরিক হিসেবে আপনারও দায়িত্ব যে আপনিও চাইবেন যে এই ক্লাইমেট চেঞ্জে আপনিও যাতে আবার নেগেটিভলি কোনো কন্ট্রিবিউট না করেন। এবং আপনি যখন বড় দেশ দেখে ইঙ্গিত করেন, তখন আপনারও রেসপন্সিবিলিটি দাঁড়ায় আপনি ওই খারাপ কাজটি করছেন না। সুতরাং আমিও যদি আবার কোল ব্যবহার করি, আমিও যদি আবার ডিজেল ব্যবহার করি, আমিও যদি আবার ফসিল ফুয়েল ব্যবহার করে বিদ্যুৎ, জ্বালানি, ইরিগেশন সবই যদি আমি ওগুলো করি, তাহলে আমি কিভাবে আমি বড় দেশগুলোর দিকে অঙ্গুলি তাকাই আর তাদেরকে বলি তোমাদেরকে টাকা দিতে হবে, তোমরাই দায়ী আমার এই পরিবর্তন হওয়ার জন্য। তারা তো বলবে যে তুমি নিজেই তো আসলে ঠিক হওনি, তুমি নিজে আগে কন্ট্রোল করো তোমার বিষয়গুলো, তাহলেই না আমি ন্যাচারালি, লিগালি, মোরালি বাধ্য হই তোমার এই দায়িত্বগুলো নিতে। আমরা আরো সাধারণ মানুষের কথায় যদি একটু চলে আসি, সাধারণ মানুষের জীবনযাপনে, দৈনন্দিন জীবনযাপনে, সেখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, সেগুলোর উপর অ্যাডভার্স ইম্প্যাক্ট কি হতে পারে? খুবই ভালো প্রশ্ন করেছেন। আমার মনে হয় যে ইতিমধ্যেই পরিবেশ পরিবর্তনের বা জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো দক্ষিণাঞ্চলে খুবই এক্সপোজড হয়েছে। সেটা দেখুন, এখন কিন্তু বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ফ্রিকোয়েন্সি অনেক বেড়েছে, ছোট আকারে, বিভিন্ন আকারে প্রাকৃতিক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, এগুলোর কিন্তু বাড়ছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে, যেটা আগের তুলনায় অনেক বেড়েছে। এর ফলে যেটা হচ্ছে যে আপনার প্রতি বছর কিন্তু আপনার ফসল লস কিন্তু বাড়ছে। তথ্যটা আমি ভুলে গিয়েছি, সম্ভবত এরকম একটা তথ্য আছে যাতে আমাদের ফসল লস বাড়ছে। এটা হচ্ছে একটা দিক। এর ফলে কিন্তু এই যে যখন লবণাক্ত পানি যখন জমিতে ঢুকে যাচ্ছে, আপনি সাতক্ষীরার কথা জানেন, আপনি পটুয়াখালীর কথা জানেন, আপনি বরগুনার কথা জানেন, এই এলাকার মানুষজন কিন্তু আস্তে আস্তে কৃষি থেকে সরে যেতে বাধ্য হচ্ছে, কেননা ওই জায়গাগুলোতে লবণাক্ততা এত বিস্তৃত হয়েছে যে সেই জায়গাগুলোতে কৃষিকাজ হচ্ছে না। আমাদের খাদ্য নিরাপত্তা তো ভবিষ্যতে ঝুঁকি, আমাদের অবশ্যই খাদ্য নিরাপত্তা ঝুঁকির দিকে আসার কথা হচ্ছে। তার বিকল্প হিসেবে যেটা করা হয়েছে, লবণাক্ত সহিষ্ণু জাত এসছে এখন, যেগুলো ওই লবণাক্ত পানির ভিতরে অথবা ঘূর্ণিঝড় হলে অথবা অনেক পানি উঠলেও যেগুলো গলা মাথা উঁচু করে বীজগুলো যায়, তাকে এই টাইপের নতুন বীজ আসছে। সেটা হয়তো আপনার জন্য একটা সাময়িক বা আপেক্ষিক সমাধান। কিন্তু যে এই যে বিপুল জমি হারানো, শুধু তো আর ফসল হারানো না, এরা তাদের অ্যাসেট হারাচ্ছে, কারণ এই অ্যাসেটের উপরে ভিত্তি করে তার প্রজন্মের পর প্রজন্ম তারা এখানে টিকে থাকছে। ফলে কি হচ্ছে জানেন, এরা এখন থেকে একেবারে গ্রামাঞ্চল থেকে ধীরে ধীরে শহরে চলে আসছে, তাদের কর্মসংস্থানের উপর বড় একটা নেতিবাচক, এবং তারা ওই কৃষি থেকে সরছে, আবার আসছে, মাছে আসতে যাচ্ছে, মাছেও তারা লবণাক্ততার জন্য সেই মাছও পাওয়া যাচ্ছে না। আবার ক্লাইমেট চেঞ্জের কারণে, এই বৈশ্বিক উষ্ণতার পরিবর্তনের কারণে আপনি দেখবেন যে আগে যেভাবে মাছ পাওয়া যেত সাগর থেকে, ইলিশের যে সিজন ছিল, সিজনও কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যে সময় বন্ধ করে দেওয়া হতো যে আগামী 30 দিন কোনো কিছু করা হবে না, দেখা যেত যে হ্যাঁ ওই সময় বন্ধ করেছেন ঠিকই, কিন্তু ইলিশের ডিম তারপরে আসছে, এবং পরে যখন মাছগুলো বাজারে আসছে সব পেটে ডিম ভর্তি মাছ হয়তো বাজারে আসছে। ফলে এই যে সিজন বা এইগুলো চেঞ্জ আসছে, সেটাও কিন্তু আমার শুধু ধান না বা না, শস্য না, আমার মৎস্য, গবাদি পশু, এগুলো তো আপনার
আমরা কৃষি নিয়ে কথা বললাম, খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বললাম, শিক্ষা স্বাস্থ্যের উপরও একটা নেতিবাচক বড় ধরনের ইম্প্যাক্ট আসতে পারে বা অলরেডি শুরু হয়ে গেছে কিনা? স্বাস্থ্যের ক্ষেত্রে তো একটা বড় জিনিস বলা হয় যে নারী স্বাস্থ্যের জন্য লবণাক্ত প্রবণ এলাকাগুলোতে নারীর যে রিপ্রোডাক্টিভ হেলথে এটা বড় রকমের নেতিবাচক প্রভাব ফেলে এবং নারী এবং শিশুর পক্ষে কিন্তু এলাকা ছেড়ে যাওয়া সবচেয়ে কষ্টকর। ফলে যেটা হয় যে কোনো একটা এলাকা ভেঙে গেলে যেটা করে যে তার মেয়ে আবার বাচ্চাটাকে হয় শ্বশুরবাড়িতে অথবা বাবা মা সহ উঁচু যে বেড়িবাঁধের উপরে রেখে এই লোকটা কাজের সন্ধানে চলে আসে শহরে। এই নারী বা শিশুরা তখন এক ধরনের খাদ্য নিরাপত্তা বলি, স্বাভাবিক যে নিরাপত্তা সেটার কথা বলি, এগুলোর এবং স্বাস্থ্য নিরাপত্তা তো রয়েছে, সেটা ঝুঁকির মধ্যে তারা কিন্তু পড়ে। পার্টিকুলার একটা রিজনের এরিয়ার কথা বলছেন, কিন্তু যখন হিট বাড়ে, হ্যাঁ, ঢাকা শহর হিট আইল্যান্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে হিট আইল্যান্ড যখন হয়ে যায় সেটা তো পার্টিকুলার আর ওই আমি কোনো নদী ভাঙন বা সমুদ্রের লবণাক্ত পানি এসে হচ্ছে না, এটা তো আমরা একটা ট্র্যাপের মধ্যেও পড়ে যাচ্ছি কিনা, এইটার তো একটা বড় ইম্প্যাক্ট আমাদের হেলথে পড়বে। যেমন বলা হচ্ছে যে ডিজিজের প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে ভবিষ্যতে ক্লাইমেট চেঞ্জের কারণে। আবার হিট বাড়ার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাচ্চাদেরকে এই সময়ে আপনার মানে রেগুলারলি ক্লাস পরিচালনা করতে নাও পারে। আবার যখন কোল্ড বাড়বে, এখন তো সাডেনলি কোল্ডও বেড়ে যাচ্ছে, মানে অতি কোল্ড অতি হিট দুটাই তো আমরা যে পরিবেশে বড় হয়েছি বা বাংলাদেশের যে পরিবেশ, সেই পরিবেশটা তো টোটালি পাল্টে যাচ্ছে। তাহলে আমাদের অ্যাডাপ্টিবিলিটিটা কি দাঁড়াচ্ছে? আমি নিজের একটা বাস্তব উদাহরণ দিই। আমার নিজের অফিসে আমি দেখতে পাচ্ছি যে সাম্প্রতিককালে আমার 15 জনের একটা টিম এবং তাদের ভিতর প্রায় প্রতি সপ্তাহেই একজন না কেউ একদিন দুদিন পরপরই তারা ছুটি নিচ্ছেন এবং যখন কারণগুলো জিজ্ঞেস করছি অধিকাংশই হচ্ছে স্বাস্থ্যগত কারণ। এবং আগে আমি কর্মঘণ্টা নষ্টের বিষয়টাকে অতটা গুরুত্ব দিতাম না, কিন্তু আমি নিজে হিসেব করে দেখলাম যে আমার কি বিপুল পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এই শুধুমাত্র ছোট ছোট এই স্বাস্থ্যগত কারণে, এবং তার স্বাস্থ্যের ওই প্রোটেকশনগুলো আসলে তাকে কোনোভাবে দেওয়া যাচ্ছে না। সুতরাং এই যে পরিবেশগত বলি, জলবায়ুগত বিষয় বলি, অথবা এই যে ঢাকা শহরে অতিমাত্রায় আমাদের কনসেন্ট্রেশন এবং তার জন্য যে প্রপার সিটি যে লাইফ সেটা নিশ্চিত না করতে পারা এবং জনগণ বাধ্য হয়ে যে একটা শহরে আসছে, এ সব কিছুই কিন্তু বাধ্য করছে আমার এই কর্মঘণ্টা হারানোর পিছনে। এবং এই কর্মঘণ্টা হারানোর শুধুমাত্র আমরা তো এসি রুমে বসে কাজ করি, আমাদের আসলে উদাহরণটা দেওয়াটা ঠিক না, বরঞ্চ উদাহরণটা দেওয়া উচিত যারা কায়িক পরিশ্রম করেন। কৃষক মাঠে যাচ্ছে, যদি হ্যাঁ কৃষক মাঠে গিয়ে দেখা যাচ্ছে এখন হিট স্ট্রোক বেড়েছে, দেখবেন প্রচুর হিট স্ট্রোক হয়। এমনকি আপনি দেখবেন যে রিক্সাওয়ালা যারা, তারাও কিন্তু এখন ভাগ্যিস যে এগুলো ইলেকট্রিক ফিউলের এখন কিছুটা নতুন ধরনের এসছে বলে কিছুটা হয়তো রক্ষা। আরেকটা আপনাকে উদাহরণ বলি যেটা আমাদের জন্য জরুরি, বাংলাদেশের প্রচুর মাইগ্রেন্ট ওয়ার্কার যারা কিনা মধ্যপ্রাচ্যে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে তো হিট অনেক বেড়ে গেছে এবং প্রচুর যারা মারা যান তার একটা বড় অংশ মারা যান হচ্ছে হিট স্ট্রোকে। এই যে 40, 45, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে তাদেরকে কাজ করতে বলা হয় এবং কোনো ধরনের প্রপার প্রোটেকশন ছাড়া, এটাও কিন্তু এবং যেহেতু তারা বাংলাদেশি, তারাও কিন্তু মানে বিদেশে থাকার কারণেও কিন্তু এই একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। সুতরাং বাংলাদেশের আগামী দিনের জন্য একটা বড় পরিমাণ বিনিয়োগ দরকার হবে আমাদের হেলথ রিলেটেড পারপাসে, এই ক্লাইমেট রিলেটেড যে হেলথ কনসার্নস, এগুলোর দিকে আমাদেরকে আগামী দিনে অনেক বড় ইনভেস্টমেন্টের দরকার হবে। আমরা কিন্তু এখন পর্যন্ত সিম্পলি দারিদ্র সংক্রান্ত বিষয়ে একটা কমিউনিটি হেলথ ক্লিনিক করে দেওয়া, ওখানে 2-4টা দেওয়া অথবা এলাকাতে কিছু স্পেশালাইজ হাসপাতাল দিয়ে দেওয়া, এটুকুর ভিতরে রয়েছে। কিন্তু আগামীতে ক্লাইমেট রিলেটেড হেলথ ইনভেস্টমেন্ট একটা বড় জায়গা প্রয়োজন পড়বে। এইটার নেতিবাচক প্রভাব অর্থনীতির উপর পড়ছে। আপনার কর্মঘণ্টা লস, লেবার ফোর্স যার যতটুকু প্রোডাক্টিভিটি হওয়ার কথা সে ততটুকু প্রোডাক্টিভিটি ডেলিভার করতে পারছে না, ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার আপনি বলছেন যে এদেরকে সেভ করার জন্য, বাঁচানোর জন্য হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট দরকার। সো ইকোনমির সেই সক্ষমতাটা একদিকে যেমন হারাচ্ছে, আবার ফিউচার নিড হচ্ছে তাকে সক্ষম হিসেবে দায়িত্ব পালন করতে হবে। দেখুন এই ধরনের একটা টানাপোড়েনের ভিতরে আমরা পড়ে যাচ্ছি কিনা? হ্যাঁ, এই টানাপোড়েন সবসময় থাকবে। আজকে আপনি হয়তো জলবায়ুকে দায়ী করছেন, কিন্তু এর আগে এক সময় আপনি দায়ী করেছেন কেন এত উন্নত প্রযুক্তি আসছে। যেমন কৃষিতে যখন প্রথম উচ্চ ফলনশীল বীজ আসে, তখন বাংলাদেশে একটা হাই ভয় আসছিল, আচ্ছা লোকাল ভ্যারাইটিগুলো শেষ হয়ে গেলে আমরা কিভাবে খাদ্য নিরাপত্তা আসবে। কিন্তু দেখা গেল যে আরো প্রচুর লোক বেড়েছে, কিন্তু আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি, যদিও আমরা লোকাল ভ্যারাইটি প্রচুর হারিয়েছি। ঠিক একইভাবে যখন অটোমেশন আসলো,
যে শিল্প খাতে গার্মেন্টস আছে অটোমেশন হলে বুঝি কাজ হারাবো। হ্যাঁ, এক জায়গায় কাজ হারিয়েছি সত্য, কিন্তু প্রচুর কাজ বেড়েছে বলে অন্য জায়গায় আবার শ্রমিকের চাহিদা তৈরি হয়েছে। ঠিক একইভাবে এখন যেমন আসছে যে আচ্ছা পরিবেশ পরিবর্তন হচ্ছে, এটা একটা নেতিবাচক দিক। সুতরাং এটাকে আমাদের অ্যাড্রেস করেই আমার শিল্পায়ন, আমার কাঠামোগুলোকে ওইভাবে নিয়ে যেতে হবে এখানেও স্মুথ এবং ট্রানজিশন সেখানেও আমার স্মুথ ট্রানজিশন দরকার, যাতে করে আমি আমার ইকোনমিতে ডিকার্বনাইজেশন রাখতে পারি, আবার ইকোনমিক গ্রোথকে ঠিক রাখতে পারি, এমপ্লয়মেন্টকে ঠিক রাখতে পারি, হেলথকে ঠিক রাখতে পারি, এডুকেশন এবং চাইল্ড বা ওমেন জেন্ডার যেটা আছে তাদেরকেও যাতে এই পুরো ডেভেলপমেন্ট কাঠামোর ভিতরে নিয়ে আসতে পারি। মোট কথা আগামী দিনের উন্নয়নের মডেল হওয়া উচিত কিভাবে আমরা এই ক্লাইমেটিক অ্যাডভার্সিটিগুলোকে মাথায় রেখে, কিভাবে ডিকার্বনাইজেশনকে মাথায় রেখে কিভাবে আমরা সামনের দিনে এগিয়ে যাব। সামনের দিন নিয়ে কথা বলছেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে। নতুন সরকারের টপ প্রায়োরিটির ভিতরে এনার্জি ট্রানজিশন কত নম্বর প্রায়োরিটি হওয়া উচিত? আমার কাছে তো মনে হয় যে কি পদক্ষেপ নেওয়া উচিত? এই সরকার, নতুন যে সরকার আসবে সেই সরকারের জন্য এটা আমার মনে হয় নাম্বার 2 হতে পারে। নাম্বার 1 বলতে আমি যেটা বুঝাবো যে সাধারণত যেটা হয় পলিটিক্যালি ইনফ্লেশন বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একটা বড় জায়গা এবং ম্যাক্রো ইকোনমিক যে ইন্ডিকেটরগুলো এটার সাথে জড়িত, সেই জায়গায় সরকার কাজ তো এমনিই করবেন, কিন্তু তারপরেই যদি আসে সেটা হলো জ্বালানি খাতের জ্বালানি নিরাপত্তা এবং জ্বালানি বিভাগ, বিশেষ করে বিপিডিবি যে ডেট ট্র্যাপে পড়েছে, এই ডেট ট্র্যাপ থেকে কিভাবে বেরোতে পারবে তার জন্য কাজ করা। এবং একই সাথে এই যে জ্বালানির ক্ষেত্রে আগের সরকার যে ভ্রান্ত নীতি দিয়ে দেশকে মানে দেশের ভিতরে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে, এখান থেকে কিভাবে আবর্জনা সরিয়ে কিভাবে সুশৃঙ্খলভাবে জ্বালানি নিরাপত্তা ঠিক রেখে কিভাবে নবায়নযোগ্য জ্বালানির দিকে আমরা যেতে পারি, সেরকম একটি কাঠামো তৈরি করা। তবে এই কাজটির জন্য দুটো জায়গায় আমার মনে হয় খুব শক্তিশালী পরিবর্তন চাইবো আমরা। এর একটি হলো সরকারের যে রাজনৈতিক দলগুলো তাদের কমিটমেন্টের জায়গায়, এবং যিনি লিডারশিপ আসবেন তিনি শুরু থেকেই যেন ক্লাইমেট চেঞ্জ এবং ডিকার্বনাইজেশন এই জায়গাগুলোকে তিনি যাতে যথাযথ গুরুত্ব দেন, এবং একজন বুঝনেওয়ালা এমপিকে যেন এই মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দেন। দোহাই করছি এই নতুন সরকারগুলোকে যে এখানে যাতে আবার সেই বাইরের লোকদের প্রেসারে নিজে অবস্থান নিতে পারেন না, দুর্বল মনোভঙ্গির বা উপরের দিকে তাকিয়ে থাকা এরকম লোককে যেন এখানকার দায়িত্ব না, যিনি এই কাজগুলো বোঝেন, এই কাজগুলো দরদ রয়েছে, পলিটিক্যালি দীর্ঘমেয়াদে দেশের জন্য জ্বালানি নিরাপত্তা এবং ট্রানজিশন নিয়ে কাজ করতে চান, এরকম লোককে এখানে যেন দেন। আর একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে ব্যুরোক্রেসির পরিবর্তন। আমরা এটা বিভিন্ন পক্ষ থেকে আপনি সাম্প্রতিককালে শুনবেন, কিন্তু যেটা আমি দেখছি এবং হাড়ে হাড়ে যেটা উপলব্ধি করছি, এই একই ব্যুরোক্রেসি যদি এখানে এইভাবেই বসে থাকে এবং সেখানে যদি এই উপরের দিকে শুধুমাত্র একজন সচিব চেঞ্জ করা আর কিছু কিছু দপ্তরের মধ্যে কিছু পরিবর্তন করা হয় উপরে লেগে, তাহলে কিন্তু আপনি এই মূল চেঞ্জটা করতে পারবেন না, কারণ আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন কিন্তু এই ব্যুরোক্রেসিকে দিয়েই করতে হবে। সুতরাং শুধুমাত্র মন্ত্রী বা রাজনৈতিক নেতৃত্ব ঠিক থাকলেই হচ্ছে না, এই পরিবর্তনের আভাসটুকু এবং এই পরিবর্তনের যাত্রী যেন সচিব, যুগ্ম সচিব, উপসচিব থেকে বিভিন্ন ব্যবস্থাপনা পরিচালক যেগুলো রয়েছে, কর্পোরেশন যেগুলো রয়েছে বিভিন্ন পর্যায়ে, সেটা ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, জেনারেশন পর্যায়ে যারা যে পর্যায়ে রয়েছে, প্রত্যেকের টার্মস অফ রেফারেন্স যেন চেঞ্জ করা হয়, সেখানকে প্রত্যেকের যাতে নতুন কোয়ালিফাইড লোক নেওয়া হয়, যাতে রিনিউয়েবল এনার্জি যারা বোঝেন তাদেরকে নেওয়া হয়, ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিংকে যাতে পুরো আমূলভাবে সাজানো হয়, এবং সেই অনুযায়ী যাতে জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের ফুল কাঠামোটিকেই যেন জ্বালানি রূপান্তরের জন্য প্রস্তুত করা হয়। তাহলে ভবিষ্যৎ নিরাপদ। আমরা আশা করব এই প্রক্রিয়ার মাধ্যমেই ধীরে ধীরে বাংলাদেশে একটা নিরাপদ জ্বালানি বাস্তবতা, নবায়নযোগ্য বেজ একটা জ্বালানি নিরাপত্তা আস্তে আস্তে আসবে। আমি আবার বলেছি, আমি একদিনে কোনো পরিবর্তন দেখতে চাই না, আমরা পরিবর্তনটি শুরু করার পক্ষপাতী। ডক্টর মোয়াজ্জেম, আমরাও চাই পরিবর্তনটা শুরু হোক। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ আপনাকে দীর্ঘ সময় জ্বালানি নিয়ে আলাপ করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আশা করি এর মাধ্যমে যদি সরকারের মধ্যে যারা রয়েছেন এবং আগামীতে যারা রাজনৈতিক দলে আসছেন তারা যদি এখান থেকে কিছু লেসন নিয়ে কিছু চেঞ্জ করেন, তাহলেই মনে করব যে আলোচনাটি কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলবে। ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।